আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের আরো কি বড় পরিকল্পনা, এই প্রসঙ্গটি নিয়ে এই অঞ্চলের বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত, নেপাল ভুটান চীন সীমান্ত এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের যোগাযোগের প্রধানতম জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক। এটি এই অঞ্চলের একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট জায়গা। আর সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক অস্বস্তির জায়গায়। এই অস্বস্তির জায়গা থেকে ভারত যে কোনো ধরনের সীমান্ত অঞ্চলে যখন কোনো কিছু করে, সামরিক উপস্থিতি বাড়ায় কিংবা শিলিগুড়ি করিডোর নিয়ে নয়া পরিকল্পনা করে, তখন তাদের হার্টবিটটা একটু বেড়ে যায়। কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে পুরোপুরি অরক্ষিত। গত 16 মাস যাবত উল্টো পথে চলছে বাংলাদেশ। সেই উল্টো পথে চলবার কারণে বাংলাদেশের একটি শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে ভারতকে কেন্দ্র করে আতঙ্কিত। গতকালকে একটি খবর পাওয়া গেল যে ভারতের চিকেন নেকে আবার বা শিলিগুড়ি করিডোরে আবার নিরাপত্তা খুব জোরদার করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসছে, বাংলাদেশের গণমাধ্যমে এসছে। আনন্দবাজার বলছে যে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভৌগোলিক অবস্থানের জন্য এই ভূখণ্ডটি ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল। যোগাযোগ, অর্থনীতি এবং সামরিক 3 দিক থেকেই এই ভূখণ্ডের নিজস্ব গুরুত্ব রয়েছে। সেই চিকেন স্নেকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এবার উচ্চ পর্যায়ে বৈঠক হয়ে গেল শিলিগুড়িতে। পোশাকি ভাষায় এটিকে বলা হচ্ছে স্টেট সাবসিডারি মাল্টি এজেন্সি সেন্টার, সংক্ষেপে স্ম্যাক এর বৈঠক। সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর এই বৈঠকের গুরুত্ব আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। গতকাল শনিবার এই বৈঠকে শিলিগুড়ি করিডোরের সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নিয়ে আলোচনা হয়। শিলিগুড়িতে আইবির কার্যালয়ে আয়োজিত এই স্ম্যাক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্সের পদস্থ কর্মকর্তারা। এর পাশাপাশি আরপিএফ, রেল পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে। স্ম্যাক বৈঠকে যোগ দেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, কেউ বাদ নেই। নিরাপত্তা বাহিনী, সড়ক, রেল সবাই এই বৈঠকে যোগদান করেছেন। বৈঠক সূত্রে খবর, চিকেন স্নেকের নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় নজরদারি আরো বৃদ্ধি করতে বলা হয়েছে। পুলিশের একাংশ জানাচ্ছে এটি একটি রুটিন বৈঠক। তবে সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগের তত্ত্ব উঠে আসতে শুরু করেছে। এই অবস্থায় সীমান্তে নজরদারি বৃদ্ধিতে জোর দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বাংলাদেশেও সামনে নির্বাচন রয়েছে। সেদিক থেকেই শনিবার কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের মধ্যে চিকেন স্নেকের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শনিবারের বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, এই বৈঠক মূলত প্রত্যেক নিরাপত্তা সংস্থা নিজেদের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত কিছু পরামর্শ রেখেছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বেশ কিছু সড়ক, মহাসড়ক, রেলের সেতু, মহাসড়কের সেতু, গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে, যেগুলোর নজরদারি বাড়াতে বলা হয়েছে। প্রত্যেক সংস্থার কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছেন। বস্তুত দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। দেশের সব বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। বাগডোগরা বিমানবন্দরেও তারা নিরাপত্তা বৃদ্ধি করেছে।
আরপিএফ এবং জিআরপির তরফে নজরদারি বৃদ্ধি করা হয়েছে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনে। রাজধানী এক্সপ্রেস, বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অর্থাৎ সড়ক, আকাশ, রেল সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে, রেলে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। আপনারা জানেন যে পাকিস্তানে রেলে হামলা খুব কমন একটা বিষয়, সেখানে বছরে যে কতবার ট্রেনে হামলা হয় এই হিসেব কষাটা একদম দুষ্কর। এই সব কারণেই রেল, সড়ক, আকাশ সব ক্ষেত্রে নিরাপত্তা বাড়াচ্ছে, কারণ সীমান্তের এপারে, শিলিগুড়ি করিডোরের এপারে, বিশেষ করে বাংলাদেশ অঞ্চলে এটা পাকিস্তানি প্রভাব ভারত ইতিমধ্যে আঁচ পেয়েছে, টের পেয়েছে। পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটে কিংবা পাকিস্তান সীমান্তে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো পাকিস্তান এদিকে ঘটাতে পারে, এদিকে ঘটাতে পারে। এই পারে থেকে, এই আশঙ্কা থেকে ভারত তাদের স্ট্র্যাটেজিক ল্যান্ড, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে নিরাপত্তা জোরদার করেছে। নিরাপত্তা জোরদার করেছে আসলে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির পর থেকেই। চরম সতর্ক ভারত, এবং দিন যত গড়াচ্ছে তত যেন পাকিস্তানি যোগ এখানে বাড়ছে। পাকিস্তানি সামরিক কর্মকর্তার এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস গেল 21শে নভেম্বর, এই সশস্ত্র দিবসেও পাকিস্তানি কমপক্ষে আধা ডজন কর্মকর্তা পাকিস্তানি সেনাবাহিনীর এখানে যোগদান করেছে। তো কাজেই ভারত এই সব কিছু খোঁজ খবর রাখছে, এবং খোঁজ খবর রেখে সেই অনুযায়ী তারা তাদের নিরাপত্তাটা জোরদার করেছে। এখন বাকিটা বাংলাদেশের জঙ্গি যোগ পেল কিনা, বিশেষ করে লালকেল্লা হামলায় এই পাওয়া বা পেল কিনা, এই জন্যই বলছি যে ভারত সরকার এখনো প্রকাশ করেনি এই ধরনের কিছু, ভারত সরকার বলেনি। তবে ভারতীয় গণমাধ্যমে খুব জোরালো ভাবে আলোচনা আছে, আমরা কয়েকদিন যাবতই বলছি। সেই জায়গা থেকে জঙ্গি যোগ পাওয়ার পরে ভারত আসলে কি করবে সেটা দেখার বিষয়। ভারত অলরেডি নানান কানাঘুষায় বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে বাংলাদেশকে নানা রকম সিগন্যাল দিয়েছে। অতি সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ভারত সফর করেছেন, তাকেও কিছু সিগন্যাল দেওয়া হয়েছে। এই সিগন্যাল অনুযায়ী যদি বাংলাদেশ না চলে, তাহলে প্রথমে নানা রকম পদক্ষেপ আছে, যে কারণ ভারতের সাথে আমাদের লেনদেনের সম্পর্ক আছে, হয়তো লেনদেনের সম্পর্কগুলোতে টান পড়তে পারে, তো এই লেনদেনের সম্পর্কগুলো বন্ধ হয়ে যায়, সার্জিক্যাল স্ট্রাইকও হয়। গত মে মাসে আমরা পাকিস্তানের ক্ষেত্রে যেমন দেখলাম, সীমান্ত বন্ধ করে দেওয়া, বাণিজ্য বন্ধ করে দেওয়া, সিন্ধুর জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়া। একই সাথে বাংলাদেশের সাথে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, ব্যবসা বাণিজ্য বন্ধ হবে, সীমান্ত বন্ধ হবে, পানি বন্ধ হয়ে যাবে, নানান কিছু হবে, এবং একই সাথে জঙ্গি আস্তানা উড়িয়ে দেওয়ার মতো সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে। এখন দেখার বিষয় যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা এমন এক সময়ে, এমন এক সন্ধিক্ষণের মধ্যে বসে কথা বলছি বা বলি যে আসলে সবকিছু অনিশ্চিত, কি হতে যাচ্ছে। এমনকি বাংলাদেশের ভাগ্য এই মুহূর্তে অনিশ্চিত। বাংলাদেশের আগামীর রাজনীতির গতিপথ কোন দিকে যাবে এই মুহূর্তে বলা কঠিন। অনেকে অনেক কিছু বলছেন, এই বুঝি এই হয়ে যাচ্ছে, কিন্তু না রে ভাই, এই মুহূর্তে কারো বাবার ক্ষমতা নাই বলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলতে পারবে না যে বাংলাদেশে এখন কি হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলতে পারবে না যে বাংলাদেশে 15 দিন পরে কি হতে যাচ্ছে। ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান, তিনি বলতে পারবেন না। আর আপনি আমি তো কে? আমরা বানিয়ে বানিয়ে নানান গল্প, গাল গল্প বলে বেড়াচ্ছি, গাল গল্প বলে মানুষকে বিভ্রান্ত করছি। এগুলো থেকে দূরে থাকাই ভালো। যাই হোক, পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণ করতে হবে। সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা। আপনারা বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, যারা বাংলাদেশের উন্নয়নে এবং বাংলাদেশের কোনো বিপর্যয়ে আঘাতপ্রাপ্ত হন এবং সরাসরি আপনাদের জীবনের উপরে প্রভাব পড়ে, তারা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে ভাবছেন, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাবে তা নিয়ে কিন্তু ভাবছেন। আমরা যারা প্রবাসী মানুষ, আমরা বিদেশে যারা থাকি, বিদেশে যারা
স্থায়ীভাবে বসবাস করে অথবা টেম্পোরারি বসবাস করে, তাদেরও কিন্তু আত্মীয় স্বজনরা দেশেই আছে। তারাও কিন্তু বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে সবসময় কিন্তু চিন্তায় থাকে। আজকের বাংলাদেশ সম্পূর্ণরূপে না হোক, একটা বড় অংশেই প্রবাসী আয়ের উপরে কিন্তু নির্ভর করে। নানানভাবে এই প্রবাসীরা এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবারগুলোকে বাঁচিয়ে রাখে। নানানভাবে তারা সহযোগিতা দেয়, রাষ্ট্রকেও সহযোগিতা দেয়, সরকারকেও সহযোগিতা দেয়। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ আজকে যেদিকে যাচ্ছে, আমরা জানি, আপনারা জানেন এবং দেখছেন যে সরকার চেষ্টা করছে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একটি নির্বাচন করার, জাতীয় নির্বাচন, যেটি দিয়ে একটি সরকার নির্বাচিত হবে, যেই সরকারটি 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু এখন এই নির্বাচনটি বহু কাঙ্ক্ষিত নির্বাচন। আওয়ামী লীগের আমলে যে 2-3টি নির্বাচন হয়েছে, বিশেষ করে 14 সালের পর, 14 সালের নির্বাচনটি তো মানে অন্যরকম একটা সিচুয়েশনে হয়েছে, কিন্তু 18 সাল এবং 24 সালের যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো নিয়ে সারা বিশ্বে এবং বাংলাদেশের নানান প্রশ্ন ছিল, আমাদের মধ্যেও ছিল। কিন্তু তারপর একটা বিশাল একটা গণ আন্দোলন হলো, একটা নতুন সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার আসলো। এই সরকারের সময়ে মানুষের যে আশা এবং প্রত্যাশা ছিল, সেটা ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন দেখেন ডক্টর ইউনূস যে নির্বাচনটি করতে যাচ্ছে, সেই নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা সেটা আপনারা পরে বলবেন, গ্রহণযোগ্য হবে কিনা সেটা নির্বাচনের পরে বলবেন, কিন্তু অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটা কিন্তু আপনারা আজকেই বলতে পারছেন। ডক্টর ইউনূস গং অলরেডি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট বা ইভেন জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে রাখা হবে। তাহলে কি হলো, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর 50%-এর উপরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং তার জোটের যে শরিক, তাদের সাথে রয়েছে। এটা খালি কিতাবি কথাবার্তা নয়, রিয়েল লাইফে কিন্তু তাই। তাহলে 50% মানুষকে বাদ দিয়ে আপনি যে নির্বাচনটি করতে যাচ্ছেন, সেটি কোনোভাবেই একটি ইনক্লুসিভ ইলেকশন না। তার মানে হচ্ছে আগে বিএনপি, জামাত বা ডক্টর ইউনূসের মতো পারভার্টেড এই পলিটিশিয়ান বা বিজনেসম্যান বা সুদখোরেরা যেই মানে সুশীল সমাজের মোড়কে যেসব কথা বলতেন যে তারা গণতন্ত্র চায়, তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, সেগুলো ছিল মুখের বুলি। সেই বুলি এখন যখন নিজের ঘাড়ে এসে পড়েছে, এখন আর তিনি নেই। তার মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা চায় না। কিন্তু কেন চায় না? না চাওয়ার পিছনের মূল কারণ হলো, বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই আওয়ামী লীগকে ভোট দেবে। বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই বঙ্গবন্ধুর দলকে আবার নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় আনবে। কিন্তু কেন ক্ষমতায় আনবে? প্রশ্নটা হচ্ছে, আমরা কেন বলি যে আজকেও যদি একটা ফেয়ার নির্বাচন হয়, আজকেও যদি অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার আজকেও ক্ষমতায় আসবে। কেন আসবে? পুরো পৃথিবীতে আপনারা জানেন যে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের কিন্তু একটা বিতৃষ্ণা আছে। এই বিতৃষ্ণা থাকার মূল কারণ হচ্ছে যে রাজনীতিবিদেরা যা কিছু বলে ক্ষমতার বাইরে থাকার সময়, ক্ষমতায় গেলে সেটার অনেক কিছুই তারা বাস্তব কারণের প্রেক্ষাপটে করে উঠতে পারে না। যার কারণে জনগণের কাছে মনে হয় যে ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় এসছে, সে ওয়াদা তারা পালন করছে না। যার কারণে রাজনীতিবিদদের প্রতি মানুষের একটা মানে অশ্রদ্ধা অথবা ঘৃণা অথবা এক ধরনের কি বলবো, আমি রাজনীতি করি না বা রাজনীতি পছন্দ করি না, এইরকমের একটা ভাব কিন্তু সমাজে, রাষ্ট্রে সবসময় ছিল, এখনো আছে। এটা বাংলাদেশে আছে তা না, ব্রিটেনে, এই দেশেও কিন্তু, যে ব্রিটেন, আমি যে ব্রিটেনে বসবাস করি, সেখানেও কিন্তু এইরকম আছে। আমি এখানেও যে লেবার পার্টি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, যিনি আমাদের কেয়ার স্টারমার এখানকার প্রাইম মিনিস্টার, তার যে দল লেবার পার্টি, সেই পার্টিতে স্টেপনি গ্রিন অঞ্চলে আমি 5 বছর টানা সভাপতির দায়িত্ব পালন করেছি। তার মানে এইখানকার রাজনীতি কিভাবে চলে, কেমনে চলে, কি করে, সেটাও আমরা দেখি এবং মানুষের সাথে আমার সম্পর্কের কারণে বুঝতে পারি যে আসলে মানুষ রাজনীতিকে কিভাবে দেখে। তো এটি তো একটি ধনী দেশ, উন্নত বিশ্ব, পৃথিবীর 6 নম্বর অর্থনীতির দেশ, একসময় 5 নম্বর অর্থনীতির দেশ ছিল। তারপরে জার্মানি আমাদেরকে ক্রস করে ওরা 5-এ গেল, আমরা 6 চলে গেলাম।
আমরা যে কোনো সময় আবার জার্মানিকে বিট করে 5 চলেও আসতে পারি। কিন্তু বাংলাদেশ তো একটি গরিব দেশ ছিল, একদম অসহায় বুকানাঙ্গা মানুষের দেশ ছিল। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছুই সমস্যা ছিল। সেই দেশটি উন্নতির দিকে যাচ্ছিল, মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় সবার চেয়ে বেশি ইনকামের দেশ হয়ে গেছিল। এখন বাংলাদেশ আওয়ামী লীগের কথা যখন বলি, কেন বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে? আপনি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা, আমাদের প্রতিষ্ঠাতা আরো আগে মাওলানা ভাসানী রায় প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আওয়ামী মুসলিম লীগের পরে আওয়ামী লীগের যে হাল বঙ্গবন্ধু যখন ধরেন, বঙ্গবন্ধু মানুষকে যে ওয়াদা দিয়েছিলেন সেটাকে তিনি পালন করেছিলেন। উনি 6 দফা দাবি দিয়েছিলেন, দাবি 6টা, কিন্তু আসল দাবি ছিল একটা, স্বাধীনতার দাবি। তিনি সেই দাবিটি বাংলাদেশের মানুষের এই স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন, একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। তারপর বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন, মুক্ত চিন্তায় বিশ্বাস করতেন, গণতন্ত্রে বিশ্বাস করতেন, সমাজতান্ত্রিক আদর্শের প্রতি শ্রদ্ধা ছিল এবং জাতীয়তাবাদে বিশ্বাস করতেন। যখন সংবিধান করেন 1 বছরের মাথায় বাঙালি জাতিকে তিনি একটি সংবিধান দিয়েছিলেন। তার মানে এই 72 সালে একটি সংবিধানে এই অসাম্প্রদায়িক ধারাগুলোকে সন্নিবেশিত করেছিলেন। তারপর দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন 1975 সালে হত্যা করা হয়, তারপর দীর্ঘদিন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে 1996 সালে। আওয়ামী লীগ 96 সালে জাতিকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এদেশের মানুষের ভাগ্য বদলাবো, এই দেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব, এই দেশের প্রত্যেকটা বাচ্চাকে, শিশুকে স্কুলে আমরা নিয়ে যাব, এই দেশের মানুষের জীবনের মান উন্নত করব, এই দেশের নারীদের মাতৃকালীন মৃত্যু আমরা জিরোতে নিয়ে আসব। আমরা বঙ্গবন্ধুর যে খুনি তাদের বিচার করব, যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করব। এখন আপনি একে একে মিলিয়ে নেন। আমরা বলেছিলাম যুদ্ধাপরাধীদের বঙ্গবন্ধু হত্যার বিচার করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিচারটি বাংলার জমিনে করে দেখিয়ে দিয়েছেন। আমরা বলেছি প্রত্যেকটি শিশু স্কুলে যাবে, আপনি বাংলাদেশে গিয়ে দেখেন প্রত্যেকটা শিশুকে আমরা স্কুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা বলেছি প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল হবে, আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে স্কুল মাদ্রাসা আমরা করেছি। তারপরে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে আমরা ইলেকট্রিসিটি দেব, অর্থাৎ পুরা বাংলাদেশকে ইলেকট্রিসিটির নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসব। আপনারা দেখেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বিদ্যুতের আলো পৌঁছিয়ে দিয়েছি। আমরা বলেছি মাতৃকালীন মৃত্যু আমরা জিরোতে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন বাংলাদেশে মাতৃকালীন মৃত্যুটা প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে, কারণ প্রত্যেকটি স্যাটেলাইট ক্লিনিক তৈরি করেছে আমাদের সরকার। আমাদের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা উপজেলায়, থানায়, ইউনিয়নে হেলথ কমপ্লেক্স করেছে, স্বাস্থ্য কমপ্লেক্স করেছে, মানুষের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছে। তারপরে দেখেন আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নত করব। কার কম্পেয়ারে? আমেরিকার কম্পেয়ারে আর ব্রিটেনের কম্পেয়ারে না, দক্ষিণ পূর্ব এশিয়ার কম্পারিজনে। আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন 2024 সালে, তখনও আমাদের মাথাপিছু আয় ভারতের চাইতে $40 বেশি ছিল। তার মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সাথে কম্পিট করার মতো আর কোনো দেশে ছিল না। এরপরে দেখেন আমরা বলেছিলাম এই ঢাকা শহর অচল হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ বলেছিল এই ঢাকা শহরকে ওয়ার্কেবল করতে হবে, এর জন্য আমরা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করব। বিজ্ঞানীরা বসলেন, যারা অ্যাসেস করে তারা দেখলেন, বসে বললেন, ইঞ্জিনিয়াররা বললেন বাংলাদেশে মার্সিল্যান্ড মাটির নিচ দিয়ে আসলে আমাদের একদিকে তুরাগ, একদিকে বুড়িগঙ্গা, অন্যদিকে শীতলক্ষা, আর পশ্চিম দিকে বালি নদী। এই ঢাকা শহরের চারপাশে 4টি বড় নদী। এই নদীর কারণে এটার আন্ডারগ্রাউন্ড করা সম্ভব না। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আন্ডারগ্রাউন্ড না হলে উপরে করব। তিনি হাসতে হাসতেই বলেছিলেন, কিন্তু তার সে হাসির কথাটাই সত্যিকারই মেট্রো রেলের রূপ ধারণ করলো। তার মানে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একদিন লেগে যেত আসা যাওয়া করতে, সেটাকে আধা ঘন্টা থেকে 40 মিনিটে নিয়ে আসলেন। তারপর বাঙালির স্বপ্ন, স্বাধীনতার পর থেকে এই পারের আর ওই পারের মানুষ, পদ্মার এই পার আর পদ্মার ওই পারের মানুষকে সংযোগ করে দিব সেতু করে। সেই পদ্মা সেতুটির
যখন আমরা চেষ্টা করছিলাম ডক্টর ইউনূসের মতো এই কুলাঙ্গার বিশ্ব ব্যাংককে প্রভাবিত কইরা আমাদের সেই লোনটি বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী বলেছিলেন আমি এই দেশে ব্রিজ করবই করব। প্রথম আলোতে দেবপ্রিয় ভট্টাচার্যরা বলেছিলেন এই ব্রিজ করার মতো সক্ষমতা বাংলাদেশের নেই, বিশ্বব্যাংক যদি না থাকে তাহলে এই ব্রিজ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি মানুষকে ওয়াদা দিয়েছি এই ব্রিজ আমরা করবই, এবং তিনি সেই ব্রিজটি করে দেখিয়েছেন। পৃথিবীর মানুষ বলছে কত ভালো কাজ এটি হয়েছে। তাহলে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ যখন মানুষকে যে ওয়াদা দিয়েছে সেটাই কিন্তু পূরণ করেছে। তিনি বলেছিলেন আমরা বিধবাদেরকে ভাতা দিব, বয়স্কদেরকে ভাতা দিব, মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিব। তিনি বলেছিলেন অটিস্টিক শিশুদেরকে আমরা ভাতা দেব, বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আমরা ভাতা দেব, সেফটি নেটওয়ার্কে নিয়ে আসব, গৃহহীন মানুষকে সরকারি জায়গায় বাড়ি করে দিব। তিনি 6 লক্ষ মানুষকে অলরেডি বাড়ি হস্তান্তর করেছেন। তার মানেটা কি? একজন রাজনীতিবিদ যে কথা বলে তার যে ভীষণ, সেই ভীষণটা মানুষের জন্য যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেট আপ করেছেন, আমার বিশ্বাস হয় না পৃথিবীর আর কোনো রাজনীতিবিদ যা বলেছেন মানুষের কাছে যে ওয়াদা দিয়েছেন সেটা পালন করতে পেরেছেন। এইরকম রাজনীতিবিদ আপনি হারিকেন দিয়ে খুঁজেও পাবেন না।